একজন নেই। কই এই যে চলে আসছে। পার্সিপেট তো মাতাবলী ডিগ্রি কলেজের একজন, তোমার ছাত্র না, 5 বছর ডিগ্রি কলেজের একজন। তোমাদের আমি পড়াচ্ছিলাম, এ প্যানের তো ভালো পেন কই, কালে নেই। রসায়নের সংকরায়ন পড়াচ্ছিলাম। সংকরায়ন দ্বারা একটা যৌগ কিভাবে গঠিত হয় এবং যৌগের মধ্যে কোণের পরিমাণ কত এবং যৌগের আকৃতি কেমন, এইটা আমরা ভালো বুঝতে পারি। যেমন আমার যদি বলে অ্যামোনিয়া যৌগ কিভাবে সৃষ্টি হয়, এর কোন ধরনের সংকরণ হবে, এটা আমরা বুঝতে পারি। x সমান হাফ ই যোগ ভি মাইনাস সি প্লাস এ। হাফ ই হলো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। নাইট্রোজেনের বহিস্থ স্তরে 5টা ইলেকট্রন আছে, একযোজী পরমাণু আছে 3টা। ভি মানে একযোজী পরমাণুর সংখ্যা, এখানে 3টা, কোনো অ্যানায়ন না বা কোনো ক্যাটায়ন না, এই যে -0 +0। আমরা বলি 8/2 সমান কত, 4। তার মানে 4টে অরবিটালের সংকরণ হবে। সেই সংকরণের নাম বলছি আমরা sp3 সংকরায়ন। নাইট্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস ভাঙি, নাইট্রোজেন 7 1s2 2s2 2px1 2py1 2p কত z1। নাইট্রোজেনের বহিস্থ স্তরে 4টি অরবিটাল নিয়ে সংকরণ হবে, নাম হলো sp3। একটা s অরবিটাল ও 3টে p অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির 4টি সংকর অরবিটাল সৃষ্টি করলো। 4টি, 1টা 2টো 3টে 4টে। এই অরবিটালগুলোর একটাতে আছে জোড় ইলেকট্রন আর 3টাতে আছে বেজোড় ইলেকট্রন। আমরা জানি যেহেতু সংকরণ sp3, যে 4টে অরবিটাল গঠিত হবে, প্রত্যেকটা অরবিটালের নামও হবে sp3 অরবিটাল, আর প্রত্যেকটা অরবিটালের শক্তি কি হবে, সমান হবে। অরবিটালের শক্তি কি হবে, সমান হবে। এখন এর সাথে যদি 4টে হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন যদি আমরা বন্ধনে আবদ্ধ করাই 1s1, তো নাইট্রোজেনের সাথে 3টে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হবে। 1 2 3 4। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হলো, আবদ্ধ হয়ে অ্যামোনিয়া তৈরি হলো। এখন তোমরা দেখো এই যৌগে গঠনে 3টে হলো বন্ধন জোড়, 1টা 2টা 3টা বন্ধন জোড়, আর একটা অরবিটাল আমরা বলছি মুক্ত জোড় ইলেকট্রন আছে, মুক্ত জোড় ইলেকট্রন। তো মুক্ত জোড় ইলেকট্রনের শক্তি বন্ধন জোড় ইলেকট্রন অপেক্ষা বেশি, যে কারণে এই মুক্ত জোড় ইলেকট্রন দুটো এই অরবিটালকে বিকর্ষণ করবে, একে বিকর্ষণ করবে। তোমরা বলতে পারো এলপি বিপি
বিকর্ষণ গ্রেটার দেন বিপি বিপি বিকর্ষণ। এই দুটো অরবিটালের মধ্যে এলপির সাথে বিপির বিকর্ষণ, এটাকে বিপি বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন, আর একে বলছি আমরা এলপি লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রনের থেকে বিপি ইলেকট্রনের শক্তি কম, বিকর্ষণ করছে, অধিক বিকর্ষণ হচ্ছে। বিকর্ষণ হলে নাইট্রোজেন যৌগ দুটোর অরবিটাল গুলো কাছাকাছি চলে আসে। কাছাকাছি আসার কারণে এর কোণ হয় 107 ডিগ্রি, কোণ 107 ডিগ্রি, আর গঠনটা হয় পিরামিড আকৃতির। গঠনটা হয় কি পিরামিড কি আকৃতির। তাহলে কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুতে যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাহলে তার কোণের পরিমাণ আদর্শ কোণের পরিমাণ থেকে পৃথক হবে। সেই কোণের পরিমাণটা হবে, যেমন sp3 সংকরণ হলে কোণ হওয়ার কথা ছিল 109.5 ডিগ্রি, কিন্তু 109.5 ডিগ্রি না হয়ে হচ্ছে কত 107 ডিগ্রি। এর কারণ হলো নাইট্রোজেনের কেন্দ্রীয় পরমাণুতে কি আছে মুক্ত জোড় ইলেকট্রন আছে। আচ্ছা, এরপর আরেকটা যৌগ দেখাই। যদি বলা হয় পানির অণু গঠন করো, পানির অণু, পানি x সমান হাফ E প্লাস V মাইনাস C প্লাস A। হাফ E হলো এখানে অক্সিজেনের বহিঃস্থ ইলেকট্রন সংখ্যা 6, যোগ এক যদি পরমাণু কয়টা দুইটা মাইনাস 0 প্লাস 0 সমান সমান 8/2 সমান সমান 4। এই সংকরণ হবে sp3। sp3 তাহলে E কে বলছি আমরা কেন্দ্রীয় পরমাণুর যোজনী ইলেকট্রন 6টা আছে, অক্সিজেনের সঙ্গে দুইটা একযোজী পরমাণু আছে হাইড্রোজেন প্লাস 2। সি মানে ক্যাটায়নের চার্জের পরিমাণ, এখানে ক্যাটায়ন নেই, যৌগটা প্রসম অণু যেখানে 0, আর এই হলো অ্যানায়নের চার্জের পরিমাণ, অ্যানায়ন কত 0। তাহলে অক্সিজেনের সংকরণ কি হবে sp3, অক্সিজেন 1:2:2p x2 2py1 2p z1। তাহলে আমরা অক্সিজেন দেখছি আমরা একটা s অরবিটাল এবং 3টে p অরবিটাল মিশ্রিত হয়ে সংকরণ করলো তারা sp3। sp3 সংকরায়ন হলো, sp3 এখানে আমরা সংকরায়ন হলো হয়ে অক্সিজেনের অরবিটালের 4টা সৃষ্টি, 1টা 2টো 3টে 4টে সৃষ্টি হলো, যেখানে দুটো অরবিটালে আছে জোড় ইলেকট্রন, 1টা 2টো আছে কি বেজোড় ইলেকট্রন। অক্সিজেনের যে 4টে অরবিটাল হলো, এই অরবিটালের নাম আমরা জানি sp3 অরবিটাল। এখন এর সাথে কি হলো দুটো হাইড্রোজেন 1s1 অরবিটালটা অধিক্রমণ করবে। অক্সিজেনের একটা অরবিটাল, এখানে দুইটা, এখানে দুইটা, একটা এর সাথে একটা হাইড্রোজেন বন্ধন আবদ্ধ হলো, এর সাথে একটা হাইড্রোজেন বন্ধন আবদ্ধ হলো হয়ে পানির অণু গঠিত হলো। পানির অণু গঠিত হলে এখানে আমরা দেখছি দুইটা আছে বন্ধন জোড় ইলেকট্রন আর দুটো আছে মুক্ত জোড় ইলেকট্রন। আমরা জানি এলপি মুক্ত জোড় বিকর্ষণ সব থেকে বেশি, এলপি বিপি বিকর্ষণ মিডিয়াম, আর বিপি বিকর্ষণ সবচেয়ে ক্ষুদ্র বিকর্ষণ।
তাহলে এই দুটো অরবিটাল যদি নিজেদের মধ্যে অধিক বিকর্ষণ করে, এদের মধ্যে বিকর্ষণ যদি কম হয়, এদের বিকর্ষণ যদি কম হয়, যে অরবিটাল চাপ দেয়, তখন দুটো অরবিটাল কাছাকাছি চলে আসে। বন্ধন ইলেকট্রন যুগল অরবিটাল দুটো পরে নিকটে চলে আসে, কোণ হয়ে যায় 104.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি। আর গঠনটা হয় তোমার ভি আকৃতির, বা আমরা বলি কৌণিক আকৃতির, কৌণিক। তাহলে কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুতে যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে, সেখানে কোণের পরিমাণ আদর্শ মান থেকে হ্রাস পায়, আদর্শ মান থেকে হ্রাস পায়। এখন যদি তোমার আমি বলি যে অ্যামোনিয়াম যৌগ, অ্যামোনিয়াম NH4 প্লাস, অ্যামোনিয়াম যৌগে কোন ধরনের সংকরণ হয়? তাহলে আগে আমরা লিখি X1 হাফ, নাইট্রোজেনের আছে বৈশিষ্ট্যে 5টা ইলেকট্রন, যোগ 4টা হাইড্রোজেন, মাইনাস একটা চার্জ আছে -1 প্লাস 0, 9 8/2 সংকরণ হবে sp3 সংকরণ, sp3 সংকরণ। কারণ এটার সমান 4 মানে আমরা বলছি সংকরণটা হবে sp3, 4টে অরবিটাল নিয়ে সংকরণ হবে। এখন যদি তোমার বলা হয় তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন ভাঙা হয়, নাইট্রোজেন 7 1s2 2s2 2px1 2py1 2pz1, তাহলে সংকরণ হলো sp3, সংকরণ হলো sp3। sp3 সংকরণ যদি হয়, তাহলে নাইট্রোজেনের বহিস্থ স্তরে 4টে অরবিটাল সৃষ্টি হলো, প্রত্যেকটার নাম sp3 অরবিটাল। এই অরবিটালের একটা ইলেকট্রন, এটা একটা, এটা একটা, এটা করে দুটো, তাহলে এটা হলো জোড় ইলেকট্রন, আর এটাকে বলছি আমরা বেজোড় ইলেকট্রন। এর সাথে 3টে হাইড্রোজেন 1s1 যোগ একটা H প্লাস, যেটাকে বলছি আমরা 1s0 অরবিটাল এর সাথে বন্ধনে আবদ্ধ হবে। এর সাথে হাইড্রোজেন, এর সাথে একটা হাইড্রোজেন, এর সাথে একটা হাইড্রোজেন, আর হাইড্রোজেনে H প্লাসে কোনো ইলেকট্রন নেই, s অরবিটালে কোনো ইলেকট্রন নেই। এই ইলেকট্রন দুটোর সাথে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হবে। সন্নিবেশ বন্ধনে যদি আবদ্ধ হয়, তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা ইলেকট্রন জোড়ই কিন্তু বন্ধনে অংশগ্রহণ করেছে। প্রত্যেকটা ইলেকট্রন জোড়কে বলছি আমরা বন্ধন জোড় ইলেকট্রন, কোনো লোড পেয়ার ইলেকট্রন নেই। বন্ধন জোড় ইলেকট্রন প্রত্যেকটা শক্তি সমান, যে কারণে এর গঠনটা হবে চতুস্থলকীয়, গঠনটা হবে চতুস্থলকীয়, গঠনটা হবে চতুস্থলকীয়, আর কোণের পরিমাণ হবে 109.5 ডিগ্রি। কারণ এখানে কোনো নাইট্রোজেনে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নেই, প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু ব্যবহার হয়ে গেছে। যদি ইলেকট্রন ব্যবহার হয়ে যায়, তাহলে সেখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন থাকে না, প্রত্যেকটা ইলেকট্রনকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন। প্রত্যেকটা শক্তি সমান, যে কারণে কোণের পরিমাণ আদর্শ মান 109.5 ডিগ্রি। তাহলে কোনো যৌগে কেন্দ্রীয় পরমাণুতে যদি কোনো কারণে
মুক্ত জোড় ইলেকট্রন থেকে যায়, সেই যৌগের গঠন, তার আদর্শ যে গঠন, সেটা থেকে কি হয়, ভিন্ন হয়, এবং কোণের পরিমাণও কি হয়, ভিন্ন হয়। এখন যদি বলা হয় SF6 যৌগ, SF6 কিভাবে সৃষ্টি হয়? X সমান হাফ, S এর বহিস্থ স্তরে 6টা ইলেকট্রন আছে, যোগ এক যদি পরমাণু কয়টা, 6টা, -0 +0, 12/2 হবে কত, 6। তাহলে সংকরণ হবে sp3d2। দেখো S এ একটা, P তে 3টে অরবিটাল, আর D লাগবে 2টো অরবিটাল, মোট 6টা অরবিটাল নিয়ে সংকরণ হবে, যাদের সেই সংকরণের নাম বলছি আমরা sp3d2 সংকরায়ন। এবার সালফার যদি আমরা ইলেকট্রনের ভাঙি, সালফার কত, 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3p, x2, 3p, y1, আর 3p কি, z1। সালফারের যেহেতু 6টা আমার বেজোড় ইলেকট্রন লাগবে, এখানে সালফারের কিন্তু বেজোড় ইলেকট্রন সংখ্যা আছে 2, তার মানে আরো 4টে বেজোড় ইলেকট্রন তোমার সৃষ্টি করতে হবে। সালফার ফ্লোরিনের উপস্থিতিতে উদ্দীপিত অবস্থায় 1s2, 2s2, 2p6, 3s1, 3px1, 3py1, 3pz1, এই দুটো অরবিটালকে আমরা উদ্দীপিত করে ইলেকট্রন দুটো নিয়ে গেলাম 3dxy1, 3dyz1। তাহলে এখানে সংকরণ হলো sp3d2, sp3d2, কারণ একটা s অরবিটাল, 3টে p অরবিটাল, আর দুটো কি d অরবিটাল। sp3d2 সংকরণের মাধ্যমে সালফারের বহিস্থ স্তরে 6টা অরবিটাল সৃষ্টি হলো, 6টা। ছয়টা যোগ 6টা ফ্লোরিন, 6টা ফ্লোরিনের 2pz1 অরবিটালের যে বেজোড় ইলেকট্রনটা আছে তার সাথে সালফার বন্ধনে আবদ্ধ হবে। তাহলে সালফার একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা। এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, 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 এভাবে 6টা ফ্লোরিন 6টা সালফারের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। আবদ্ধ হয়ে তারা তৈরি করলো সালফার হেক্সাফ্লোরাইড। সালফার হেক্সাফ্লোরাইড যৌগটির গঠন আমরা জানি অষ্টতলকীয়। যৌগটার গঠন হলো অষ্টতলকীয়। এভাবে সালফার হেক্সাফ্লোরাইড যৌগ সৃষ্টি করতে পারে। তো সব যৌগের, সমযোজী যৌগের, ম্যাক্সিমাম যৌগের কিন্তু সংকরণ করে আমরা কিন্তু যৌগ সৃষ্টি করতে পারি। তোমরা সংকরণটা বাড়িতে খুব ভালো করে দেখবা, কারণ সংকরণ একটা প্রশ্ন আমাদের হয়ই পরীক্ষায়। এবং সংকরণ না বুঝলে কিন্তু আমরা যৌগের গঠন সম্বন্ধে জানতে পারবো না, বা যৌগের আকৃতি সম্বন্ধে জানতে পারবো না, এবং যৌগের মধ্যে কোণের পরিমাণ আমরা কিন্তু জানতে পারবো না। অতএব সংকরণটা তোমরা কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো।
আচার আচরণ ব্যবহার জ্ঞান বিশ্বাস শিল্পকলা নীতি আইন প্রকাশ ইত্যাদি জটিল সমন্বয় হলো সংস্কৃতি। এই সমাজ ব্যবস্থায় এরপরে তোমাদের আমি সংকলন গেল, এবার আমরা দেখাবো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। হাইড্রোজেন দেখাবো, হাইড্রোজেন বন্ধন দেখাবো, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন দেখাবো। হাইড্রোজেন পরমাণু যখন অধিক তড়িৎঋণাত্মক মৌল, হাইড্রোজেন পরমাণু যখন অধিক তড়িৎঋণাত্মক মৌল অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন ইত্যাদির সাথে যুক্ত হয়ে যে যৌগগুলো সৃষ্টি হয় তাদেরকে বলি আমরা পোলার অণু বলি। আমরা কি বলি? পোলার অণু। কারণ বন্ধনে আবদ্ধ দুইটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মতার পার্থক্য যদি 0.5 এর বেশি হয় সেই সমস্ত যৌগকে বলি আমরা পোলার অণু। যেমন অক্সিজেনের তড়িৎ মান 3.5, হাইড্রোজেনের 2.1, পার্থক্য যদি বলে 1.4, হাইড্রোজেনের 2.1, ফ্লোরিনের 4, পার্থক্য 1.9। আর নাইট্রোজেনের আমি জানি 3, হাইড্রোজেনের 2.1, পার্থক্য 0.9 এর বেশি। যখন তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য 0.5 এর বেশি হবে, 0.5 এর বেশি হবে, তখন সেই সমস্ত যৌগটি পোলার হবে। কি হবে? পোলার হবে। পোলার। তো পোলার হলে তার এক প্রান্তে পজিটিভ চার্জ এবং এক প্রান্তে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়। পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। এখন এই অণুর নেগেটিভ প্রান্ত আর এই অণুর পজিটিভ প্রান্তের মধ্যে যে দুর্বল আকর্ষণ সৃষ্টি হয় তাকে বলি কিন্তু আমরা হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড থাকলে যৌগের অণুতে বা যৌগের মধ্যে কিছু বৈশিষ্ট্যে কিছু পার্থক্য দেখা যায়। কারণ আমরা জানি যে সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, পানিতে দ্রবণীয় না। কিন্তু যে সমস্ত যৌগ পোলার যৌগ তাদের হাইড্রোজেন বন্ধন ভাঙতে অধিক শক্তির প্রয়োজন হয়, যে কারণে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, বা এরা কি পোলার হওয়ার কারণে পানিতে কি দ্রবণীয়, পানিতে দ্রবণীয়। এখন তোমার যদি বলে সাধারণ তাপমাত্রায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি তরল, পানি তরল, কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় কেন? হাইড্রোজেন সালফাইড গ্যাস কেন? ব্যাখ্যা করো। তুমি তো দেখলে যে পানির ভিতরে হাইড্রোজেন বন্ধন আছে, পানির ভিতরে কি আছে? হাইড্রোজেন বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে। কিন্তু H2 যৌগে সালফার H এর তড়িৎ মান 2.4, এর মান 2.1, পার্থক্য কিন্তু 0.3, তড়িৎ পার্থক্য 0.3। অতএব হাইড্রোজেন সালফাইড কিন্তু একটা অপোলার অণু, একটা অপোলার অণু। এই জন্য হাইড্রোজেন সালফাইড যৌগের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় না। আর হাইড্রোজেন বন্ধন যদি সৃষ্টি না হয় সেই অণুগুলোর ভিতরে শুধুমাত্র থাকবে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এটা রাখবে আন্তর্জাতিক আকর্ষণ বলতে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মান খুবই ক্ষুদ্র, যে কারণে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটি ভেঙে যায় বা বিরত অবস্থায় থাকে। এই জন্য এরা সাধারণ তাপমাত্রায় একক অনুরূপে কি করে? বিরাজ করে। একক অনুরূপে থাকার কারণেই সাধারণ তাপমাত্রায় H2S গ্যাসগুলো গ্যাসীয়। তাহলে আমরা বলছি যে কিছু কিছু যৌগ আছে সালফার অক্সিজেন একই গ্রুপের মৌল, কিন্তু H2O তরল, হাইড্রোজেন সালফাইড গ্যাস। এর একমাত্র কারণ পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, এর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন নেই, যে কারণে একটা তরল একটা কি গ্যাস। হাইড্রোজেন বন্ধন নিয়ে তোমরা প্রশ্ন পড়বা, কারণ হাইড্রোজেন বন্ধনের ধর্ম নিয়ে আমাদের অনেকগুলো পরীক্ষায়
আমাদের প্রশ্ন আসে। হাইড্রোজেন বন্ধনের ব্যবহার, হাইড্রোজেন বন্ধন থাকলে কি হয়, যৌগের গলনাঙ্ক স্পন্দন কেমন হয়, যৌগের ভৌত অবস্থা কেমন থাকে, এইগুলো তোমরা একটু ভালো করে পড়বা। তাহলে এখান থেকে তোমাদের কিন্তু একটা ইন্টারমিডিয়েট দেখা যায়, এখান থেকে একটা প্রশ্ন আমাদের দিয়ে যায়। হাইড্রোজেন বন্ধন সম্বন্ধে তোমাদের যে বইতে যেটা আছে সমস্ত তোমার ডিটেলস পড়বা, এবং এখান থেকে অনেকগুলো এমসিকিউ প্রশ্নও হয়। তাহলে আমরা হাইড্রোজেন বন্ধন পড়লাম আর সংকরণ পড়লাম, এই দুইটা বিষয় নিয়ে তোমরা আলোচনা করবো সামনের দিন ক্লাসে। এগুলো নিয়ে আবার আলোচনা করা হবে। যদি কোনো সমস্যা থাকে তোমরা এগুলো পড়ো, সমস্যা প্রশ্ন করো, সেই উত্তর দেওয়া হবে। আজকে এই পর্যন্ত, ক্লাস শেষ। বাংলাদেশি সমাজ সংস্কৃতি